আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দীর্ঘদিনের কাশি অবহেলা নয়, এটি আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। আর এই আলোচ্য বিষয় আমাদের সাথে আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশবরেণ্য বক্ষব্যাধি চিকিৎসক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সম্মানিত পরিচালক ডাক্তার গোলাম সরোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ স্যার। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রথমে আপনার কাছে জানতে চাই, দীর্ঘদিনের কাশি বা ক্রনিক কাফ এটা বলতে আমরা কি বুঝি এবং এর কারণগুলোই বা কী? কাশি এমন একটা সমস্যা যেটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। কাশি সুস্থ মানুষের জন্য একটি প্রোটেক্টিভ ফেনোমেন। যেমন আমাদের কফ ক্লিয়ারের জন্য আমরা কাশি দেই, যখন কোনো ফরেন বস্তু আমাদের শ্বাসনালীতে ঢুকে যায় তখন এটা ক্লিয়ারের জন্য কাশি দেই। ডাস্ট এক্সপোজার, ইরিটেন্ট, এগুলিও আমরা কাশি দিয়ে আমাদের এয়ারওয়েটা প্রোটেকশান করি। পাশাপাশি রেসপিরেটরি মেজরিটি ডিজিজেরই প্রধান উপসর্গ হলো কাশি, এবং কাশি কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রোগের সাথে সম্পৃক্ত থাকে। সেই কাশিটা আমরা কখন গুরুত্ব নিব? আমরা কাশি, আপনি জানতে চেয়েছেন যে ক্রনিক কাফ কি। আমরা কাশিকে কয়েকভাবে ভাগ করি। একটা বলি যে আমরা ড্রাই কাফ, মানে অনেকে কাশে কিন্তু কাশার পরে কোনো কফ বের হয় না, এটাকে বলি আমরা ড্রাই কাফ। আরেকটা হচ্ছে প্রোডাক্টিভ কাফ, যে কাশির সাথে সাথে শ্লেষ্মা বের হয়, মিউকাস বের হয়, সেটা প্রোডাক্টিভ কাফ। আবার আরেকটা আমরা ডিউরেশন অনুযায়ী আমরা চিন্তা করি, যে কাউকে বলি একুইট কাশি, কাউকে ক্রনিক। মানে একুইট মানে যেটা দেখা যায় যে স্বল্পকালীন, 3 সপ্তাহ কম যদি হয় সেটাকে আমরা একুইট বলি। আর যেটা দেখা যাচ্ছে যে 8 সপ্তাহ বেশি হয়ে যায় তখন সেটাকে ক্রনিক বলি। মাঝখানেও আরেকটা ভাগ আছে, সেটা সাব একুইট বলি। যখন কাশিটা দীর্ঘস্থায়ী হয়, বিশেষ করে 3 সপ্তাহ বেশি পের হয়ে যায়, তখন আমরা এটা চিন্তা করি যে না, এর কিছু কারণ আমরা খুঁজে বের করা দরকার। এবং কী কারণগুলি থাকতে পারে, প্রধানত আমরা দেখি যে এটা অ্যালার্জিক একটা কাশি আছে যেটা দীর্ঘমেয়াদী হয়। আরেকটা হয় যে পোস্ট ভাইরাল কাফ, আমাদের ভাইরাস জ্বর হয়, দেখা যাচ্ছে যে 1-2 দিন পরে জ্বর চলে যাচ্ছে, বাট কাশিটা দেখা যাচ্ছে থেকে যাচ্ছে, এবং এটা দেখা যাচ্ছে অনেক সময় মাস কি মাস এটা দীর্ঘস্থায়িত্ব হচ্ছে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের যাদের অ্যাজমা থাকে তাদের হচ্ছে, যাদের সিওপিডি আছে মানে ক্রনিক ব্রঙ্কাইটিস সিওপিডি, তাদের একটা কাশি থাকে। তারপরে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ একটা হাই বার্ডেন টিবি কান্ট্রি আছে, এটা আমরা ওয়ার্ল্ডে 6th or 7th র্যাঙ্কিংয়ে আছি। টিবি প্রিভিলেন্স বেশি, আমরা দেখা যায় যে টিবি একজন থেকে আরেকজনের ছড়ায়, এবং তাদেরও একটা প্রধান উপসর্গ থাকে কাশি। তখন আমাদের কিন্তু একটা ন্যাশনাল স্লোগানও আছে যে 3 সপ্তাহের অধিক যখন কাশি থাকে তাদের কফ পরীক্ষা করার জন্য। তাহলে এটা একটা থাকে। এবং যারা একটু বয়স্ক আছে, আমরা মধ্যবয়স্ক 40 ঊর্ধ্ব বয়স থাকে, তাদের দেখা যাচ্ছে যে যাদের কাশি থাকে এবং যদি তার স্মোকিং হিস্ট্রি থাকে অ্যাসোসিয়েটেড, তখন আমরা মাথায় লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার আছে সেটাও রাখতে হবে। এছাড়া আরেকটা ডিজিজ আছে, আমরা বলি ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ। এই ধরনের ডিজিজ আছে, এবং এইগুলিতে দেখা যাচ্ছে যে কাশিটা ইউজুয়ালি দীর্ঘমেয়াদী হয়। কখন আসলে বুঝতে হবে যে এই কাশি সাধারণ কাশি নয়, অর্থাৎ কাশির বিপদচিহ্ন বা রেড ফ্ল্যাগ সাইন আমরা মেডিকেল ভাষায় যেটাকে বলি, সেগুলো কি? একটা হলো যে প্রথম আপনারা দেখবেন যে আসে অনেকে বলে কাশির সাথে রক্ত যায়। রক্ত যাওয়াটা আমরা সবসময় একটা অ্যালার্মিং সাইন হিসাবে আমরা চিন্তা করি, এবং এটা কখনো আমরা সাধারণভাবে নেই না। অনেক সময় হয় ঠান্ডার থেকে নাকের রক্ত অনেক সময় মুখ দিয়ে যায়, সেটা হতে পারে, বাট আমরা সবসময় এটার কারণ ফাইন্ড আউটের চেষ্টা করি। আমরা দেখা যাচ্ছে যে যাদের রক্ত যায়, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা একটা টিবি মাথায় রাখি। তারপরে সেকেন্ড যদি স্বল্প মেয়াদি হয় আমরা নিউমোনিয়া মাথায় রাখি। তারপরে অনেকের দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগের কারণে, ফুসফুসের রোগের কারণে ফুসফুস ড্যামেজ হয়ে যায়, এটাকে আমরা বলি ফুসফুসে ছিদ্র হয়ে যায়,
তখন এটা ব্রঙ্কিয়েকটিসিস আছে, তাদেরও রক্ত যেতে পারে। আবার অনেকের দেখা যাচ্ছে যে লাং ক্যান্সার হয়, এটার কারণে রক্ত যেতে পারে। এটা একটা থাকে রক্ত যাওয়া। 2 নম্বরে আমাদের কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যায়। অনেকে দেখবেন যে বলে আমার কাশি আছে, কাশতে কাশতে কণ্ঠস্বর চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে গেছে। এটা যদি স্বল্পকালীন হয় সেটা আমরা ঠান্ডার জন্য হয়, বাট যখন দেখা যাচ্ছে যে 1 মাস দীর্ঘমেয়াদী হয়ে 1.5 মাস গিয়েছে। হয়ে যাচ্ছে, তখন আমরা চিন্তা করি তার কোনো খারাপ জিনিস, বিশেষ করে লেরিঞ্জিয়াল ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, এই 2টা জিনিস আমরা অনেকে খেতে মাথায় পারেন না রাখি। বলেন, তারপরে ওজন আসে, কমে হ্যাঁ, যাচ্ছে। আরও আছে যে আমরা বলে যে তারা খেতে পারছে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে, তখনও আমরা কিন্তু টিবি, ক্যান্সার এগুলি মাথায় রাখি। তারপরে দেখা যাচ্ছে যে অনেকে বলে যে আমার কাশির সাথে বুক ব্যথা হচ্ছে। বুক ব্যথা হলেও আমরা মাথায় কিছু জিনিস রাখি, একটা আমরা নিউমোনিয়াও চিন্তা করি, অনেক সময় লাং ক্যান্সারও চিন্তা করি, আবার অনেক সময় দেখা যায় যে ফুসফুসে বাতাসও জমে যায় এবং তার সাথে দেখা যাচ্ছে যে অনেকের পানিও জমে যায়, এবং এগুলিও দেখা যাচ্ছে যে বুক ব্যথা নিয়ে আসতে পারে। যখনই তার কাশি দীর্ঘমেয়াদী হবে এবং কাশির সাথে কিছু অ্যাসোসিয়েটেড সিমটম থাকবে আদার দেন কাফ, তখনই তার উচিত হবে একজন অবশ্যই বক্ষব্যাধি বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে তার কাশির কারণ এবং পাশাপাশি যেগুলি আছে সেগুলির কারণগুলি খুঁজে বের করা। কোন কোন লক্ষণ দেখলে আমাদের রোগীরা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা অ্যাজমা হতে পারে, এটা টিবি হতে পারে, অথবা এটা ক্যান্সারের দিকেও টার্ন নিতে মানে পারে? অ্যালার্জিক বা অ্যাজমার সাথে যে উপসর্গগুলি থাকে আমরা প্রথমে চিন্তা করি এটা যে কোনো বয়সে একটা হতে পারে। সেকেন্ড হলো যে তাদের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাদের ফ্যামিলির দেখা যাচ্ছে বিশেষ করে ফার্স্ট ডিগ্রি বাবা মা ভাই বোন ছেলে মেয়ে কেউ না কেউ এই রিলেটেড ডিজিজে সম্পৃক্ত থাকে। 3 নম্বরে আমরা চিন্তা করি তাদের আরও কিছু কনকমিটেন্ট কন্ডিশন থাকে, যেমন নাক দিয়ে পানি পড়া, হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, গলার ভিতরে একটা ইরিটেশন, সবসময় মনে হচ্ছে একটা চুলকানো বা ইরিটেশন কিছু আছে বের করতে হবে এরকম থাকা, এবং ঠান্ডা যেটা শুরু হয় তখন দেখা যাচ্ছে যে তার ঠান্ডাটা সহজে মানে সারতেছে না, এটা থাকে। আর আমরা যখনই অ্যাজমা থাকে যে কাশির সাথে আমরা বলি শ্বাসকষ্ট থাকে এবং শ্বাসকষ্টের সাথে বুকে শব্দ থাকে, একটা বাঁশির মতো বা মুরগির বাচ্চার মতো শব্দ হয়, তখন আমরা ধরে নিই যে তার এয়ারওয়ে ন্যারোয়িং হয়েছে, দ্যাট ইজ ডিউ টু অ্যাজমা অর সিওপিডি হয়, এই কারণে হয়। এবং তাদের কাশির তীব্রতাটা দেখা যাচ্ছে যে অনেকাংশে রাতে বা সকালের দিকে বেশি হয়। এই কন্ডিশনগুলি থাকলে আমরা ধরে নিই যে অ্যাজমা বা অ্যালার্জি। এবং তাদের কিন্তু একটা সিজনাল চেঞ্জও কিছু ট্রিগার ফ্যাক্টর থাকে, এই ট্রিগার ফ্যাক্টরগুলির এক্সপোজারে তাদের এই সিমটমগুলি বেড়ে যায়। কারোর সিজন চেঞ্জ, কারোর টেম্পারেচার চেঞ্জে, কারো বাসার মধ্যে যদি মশার কয়েল, মশার স্প্রে ইউজ করে, অথবা বিছানার চাদর, এগুলো ট্রিগার ফ্যাক্টরগুলি থাকে। টিউবারকুলোসিস আমাদের দেশে যেহেতু কমন, আমরা সাধারণ মানুষের এই জিনিসটা জানা দরকার, কাশির সাথে কখন টিউবারকুলোসিসের সম্পৃক্ততা থাকতে পারে। কাশি থাকবে এবং কাশির সাথে দেখা যাবে যে কখনো কাশির সাথে রক্ত যেতে পারে। সেকেন্ড হলো যে তাদের রাতে আমরা বলি যে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, রাতের বেলা তাদের দেখা যাবে যে কিছু না কিছু সবসময় জ্বর একটা ভাব থাকে, শরীর ভিজে যাচ্ছে, সোয়েটিং হচ্ছে, তাদের ক্ষুধামন্দা হচ্ছে, ওজন কমে যাচ্ছে, জ্বরটা অত বেশি জ্বর হবে না, অত বেশি হবে না, একটা গায়ে জ্বর ভাব থাকবে। এই সিমটমগুলি থাকলে আমরা ধরে নিই যে তার টিউবারকুলোজ হতে পারে। থার্ড আর একটা আপনি বললেন যে ক্যান্সারের একটা নির্দিষ্ট, এখন যদিও বয়স মানে না, তারপরও আমরা সাসপেক্ট করি তাদেরকে যাদের 40 ঊর্ধ্ব বয়স থাকে এবং যারা স্মোকার থাকে। মেনলি স্মোকিং, আপনারা জানেন যে স্মোকিং ক্যান্সারের একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর। সেই এবং কাশিটা যদি দেখা যাচ্ছে যে তার এক ধরনের কাশি আছে, এটা আগের প্যাটার্ন থেকে এখন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কোনো ইউজুয়াল যে মেডিকেশন আছে এটাতে রেসপন্স করছে না, তারপরে বুকে ব্যথা থাকতে পারে, কাশির সাথে রক্ত, ক্ষুধা ব্যথা, ওজন কমে যাচ্ছে, এগুলি থাকলে আমরা ধরে নিই সাধারণত তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। রোগীরা চান কিছু ঘরোয়া রেমেডি বা ঘরোয়া কোনো পদ্ধতিতে কাশির উপশম করা যায় কিনা, তো দর্শকরা জানতে চাইবেন অবশ্যই যে লং এসব দিয়ে চা খায়,
এগুলি আবার অনেকে নিজে নিজে কাশির সিরাপ, কেউ হয়তো বা কাফ সাপ্রেসেন্ট নেয়, আবার কেউ বা মিউকুলাইটিক নেয়। এগুলি নিয়ে মানে অনেকে মনে করে যে হয়তো বা তার কাশি কিছুটা উপশম হবে। আবার আমরা আরেকটা বলি যে মানে হট ওয়াটার এবং ম্যান্থল দিয়ে ভ্যাপার নেওয়ার জন্য। ভ্যাপার নিলে আপার এয়ারওয়েটা যদি ক্লিয়ার থাকে তখন দেখা যাচ্ছে যে তার ইরিটেশনগুলিও কমে যায়, সেই ক্ষেত্রে কিছুটা বেনিফিট পায়। অনেকে আবার দেখবেন চকলেট মানে লজেন্স আছে, লজেন্স চষতে থাকে। এগুলি হলো কিছুটা সাইকোলজিক্যাল এবং কিছুটা প্রোটেকটিভও, মানে নিলে হয়তো বা কিছুটা আরাম বোধ করে, সেগুলি হয়তো অনেকে নেয়। আপনাকে স্যার এবারে বেশ সচরাচর কিছু কাশি নিয়ে জিজ্ঞাস্য, যেটা আমাদের রোগীরা প্রায়শই জিজ্ঞেস করে থাকেন যে অ্যাজমা রোগীদের বা সিওপিডি রোগীদের আমরা কিন্তু অনেক সময় যে ইনহেলার্সগুলো ব্যবহার করি, তো তখন রোগীরা অন্যান্য রোগীরা চিন্তা করে যে ইনহেলার নিলে কি এটা অভ্যাসে পরিণত হবে কিনা, বা এটা কি আমাকে সারা জীবন নিতে হবে কিনা, এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু তাদের মনে দেখা দেয়। কোন প্রেক্ষাপটে তাকে ইনহেলার প্রেসক্রাইব করা হয়েছে? তো আমরা যেটা দেখি ইদানিং, আপনিও প্রায় লক্ষ্য করবেন যে কাশি নিয়ে ডাক্তারের কাছে যায় বা অনেকের বাসায় আছে, সে ইনহেলার ইউজ শুরু করে। তো সেটা আদৌ তার জন্য কতটুকু যুক্তিযুক্ত, প্রথম এটা চিন্তা করতে হবে লজিক্যাল কিনা। তার ইনহেলার, যেটা আমরা ইনহেলার কাদেরকে দিই, মেনলি যারা অ্যাজমা বা সিওপিডি ডিজিজ আছে। কারণ তাদের দেখা যাচ্ছে যে আমরা এই ওষুধটা যদি ইউজ করি সরাসরি শ্বাসনালীতে গিয়ে কাজ করবে এবং তার সাইড ইফেক্ট যেগুলি এগুলি কম হবে এবং টক্সিসিটিও কম, কারণ এখানে মিনিমাল ডোজের ড্রাগ ইউজ করা হয়। তাহলে সেই ক্ষেত্রে যাদের অ্যাজমা বা সিওপিডি আছে তাদের জন্য তো ইনহেলার হলো যে জীবন রক্ষাকারী ড্রাগ, এবং তার এটা ইউজ করতে হবে। তাকে ইউজ করার জন্য অনেকে মনে করে যে আমি ইনহেলার নিলে মনে এটা সারা জীবন ব্যবহার করতে হবে। অনেকের মধ্যে ধারণা আছে ইনহেলার এটা হলো শেষ চিকিৎসা। আমাদেরকেও বলে যে আপনি আমাকে শুরুতে ইনহেলার দিয়ে দিচ্ছেন, কোনো মুখে ওষুধ দেওয়া যায় কি না। বাট এটা মানে একটা মিসকনসেপশন। আমাদের একটা টেস্ট আছে লাং ফাংশন টেস্ট। লাং ফাংশন টেস্টে যখন আমরা মনে করি যে তার অ্যাজমা বা সিওপিডি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আছে, তাদের জন্য আমরা ইনহেলার ইউজ করি। যে আমরা দুই ধরনের আছে, একটা হলো যে কর্টিকোস্টেরয়েড কন্টেনিং ইনহেলার, আর একটা হলো যে ব্রঙ্কোডাইলেটর, এবং কম্বাইন্ডও আছে কর্টিকোস্টেরয়েড প্লাস ব্রঙ্কোডাইলেটর। এখন সেই ক্ষেত্রে যদি নেওয়া হয়, তার শুরু করলে যে সারা জীবন নিতে হবে এরকম না। যেমন অ্যাজমা রুগীদের আমরা একটা টার্গেট থাকে যে মাস 3 তার যখন ডিজিজটা একটা গুড কন্ট্রোলে চলে আসবে, তখন কিন্তু আমরা স্লোলি স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট আমরা শুরু করে তখন কিন্তু স্টেপ ডাউন করে আস্তে আস্তে ওষুধ বন্ধ করে দেই। এবং অনেকে মনে করে যে আমরা লিখে দিলাম যে ইনহেলার চলবে, 1 মাস পরে আমার সাথে দেখা করেন। রুগীরা যেটা প্রায়শ করে, তারা আর আসে না, এটা মাসের পর মাস, বছরের পর বছর চালাতে থাকে। রোগীরা কিন্তু ইদানিং কাশি হলেই তারা বিভিন্ন ফার্মেসিতে গিয়ে তারা মন্টিলুকাস্ট বা বিভিন্ন ধরনের সিরাপ খেয়ে থাকেন। মন্টিলুকাস্ট মানে প্যারাসিটামলের মতো হয়ে গেছে। যে কোনো রেসপিরেটরি উপসর্গ দেখা দেখ, সেটা কি অ্যাজমা, কি সিওপিডি, কি নিউমোনিয়া, কি ডিপিএফডি, কি কাশি, কি অ্যালার্জি, যে কোনো টিবি, ইভেন টিবির কাশি তো আমরা মন্টিলুকাস্ট দিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা ঠিক না। আপনি জানেন যে রিসেন্ট এফডি একটা ওয়ার্নিং আছে যে মন্টিলুকাস্ট নিউরোসাইকেট্রিক ডিসঅর্ডার, ইভেন সুইসাইডাল টেন্ডেন্সিও ডেভেলপ করে। সুতরাং এই ড্রাগের ব্যাপারে মনে হয় আমাদের সচেতন হওয়া উচিত। যেখানে ইন্ডিকেশন আছে, যেগুলি আমরা বিশেষ করে মনে করি যে মন্টিলুকাস্ট যেগুলি আমরা ড্রাগ ইনডিউসড, অ্যাসপিরিন ইনডিউসড অ্যাজমা, এতে খুব ভালো কাজ করে একটা। সেকেন্ড হতে পারে অ্যালার্জিক কিছু কন্ডিশন থাকে, সেই ক্ষেত্রেও একটা ভালো কাজ করে। থার্ড আমরা যেটা করি যে অ্যাড অন ট্রিটমেন্ট, মানে অ্যাজমা যখন আমরা স্টেপ কেয়ার ম্যানেজমেন্টে স্টেপের উপরের দিকে 2, 3, 4, 5-এ চলে যায়, তখন তার ইউজুয়াল ড্রাগের সাথে আমরা এডিশনাল ইউজ করি। এছাড়া আমার মতে মন্টিলুকাস্ট ইউজ করা উচিত না, এবং খাবার ক্ষেত্রেও সবাই সচেতন থাকা উচিত, এই ওষুধটাকে অ্যাভয়েড করা উচিত। অনেকেই স্যার আমাদের কাছে যখন হসপিটালগুলোতে আসেন,
বা চেম্বারে দেখাতে আসেন তখন কাশি হলেই একটা বুকের এক্সরে করে আসেন। আমরাও দেখি যে আমাদের কাছে যখন আসে মনে করে যে এক্সরেটা করে নিয়ে আসি, যে কিছু সমস্যা থাকলে ইমিডিয়েট কিছু মানে সলভ হয়ে যাবে। এটা ইন ওয়ান সেন্স ঠিক, অ্যান্ড আদার সেন্সে আমরা মনে করি যে এক্সরে হলো যে আমাদের একটা চেস্টের রিফ্লেকশন। আমরা প্রথমে তার হিস্ট্রি নেই, তারপরে আমরা স্টেথোস্কোপ দিয়ে কোনো ফাইন্ডিংস আছে কিনা এবং ফাইন্ডিংসের সাথে আমরা ডিফারেন্সিয়ালগুলি কমিয়ে আনি। পরে ইনভেস্টিগেশনে আমরা রিলিভেন্ট কারুর এক্সরে, কারুর স্পাইরোমেট্রি, কারুর ব্লাড টেস্ট, তারপরে কারুর ব্রঙ্কোস্কোপি, এইভাবে আমরা টেস্ট করে ফার্দার ডিজিজের জন্য প্রসিড হই। সব ক্ষেত্রে আমার মনে হয় যে কিছু জিনিস এক্সরে করে আসলে ওরকম খারাপ কিছু না, সে ওয়ান স্টেপ এগিয়ে থাকলো। বাট আমার মনে হয় যে ডক্টর দেখিয়ে ডক্টর যেভাবে অ্যাডভাইস করে, কারণ এখানে রেডিয়েশন হ্যাজার্ডেরও ব্যাপার আছে, ডক্টর যেভাবে অ্যাডভাইস করে অবভিয়াসলি তাকে দরকার হলে করতে হবে। বাট সেটা ডক্টর দেখিয়ে ইনভেস্টিগেশনগুলি করলে এটা সব ক্ষেত্রেই বেনিফিট নিয়ে আসবে। কাশি এবং কাশির যে জটিলতা আছে সেই কাশির জটিলতা নিয়ে চিকিৎসা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। কাশিকে কখনো অবহেলা করা উচিত না, বিশেষ করে যদি দীর্ঘমেয়াদী থাকে, যাদের সিভিয়ার কাশি থাকে। সিভিয়ার কাশি অনেক সময় দেখবেন যে কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, তারপরে মেয়েদের ক্ষেত্রে কাশতে কাশতে প্রস্রাব হয়ে যায়, কারোর দেখা যায় যে মাথা ব্যথা হচ্ছে, কারোর দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে বুক ব্যথা হচ্ছে এবং ফ্র্যাকচারও হয়ে যাচ্ছে, কাফ ফ্র্যাকচার বলে, সিনকপ হয়ে গেছে, তার দেখা যাচ্ছে কিছুক্ষণের জন্য একটা স্বল্প পিরিয়ডের জন্য অজ্ঞান হয়ে যায়। তারপরে পাশাপাশি আমরা আলোচনা করলাম যে যাদের কাশির সাথে অন্য উপসর্গগুলি থাকে, সেই উপসর্গগুলি থাকলে এক নম্বরে চিকিৎসকের শরণাপন্ন হবে। সেকেন্ড হলো যে কাশির যে চিকিৎসা পদ্ধতি, শুধু কাশি তো আপনি নিজেও জানেন বা আমরা দর্শকদের বলতে চাই, কাশি কোনো রোগ না, এটা রোগের উপসর্গ। অবশ্যই আমাকে রোগটা আইডেন্টিফাই করতে হবে, কাশি কী কারণে হয়েছে, এটা কি অ্যালার্জিক কাশি, না পোস্ট নেজাল ড্রিপ, না ড্রাগের কারণে হচ্ছে, না জার্ডের কারণে হচ্ছে, না টিবির কারণে হচ্ছে, না নিউমোনিয়া, না ক্যান্সার। আমাকে ওইটা আইডেন্টিফাই করতে হবে। করার পরে আমরা অ্যাকর্ডিংলি যদি ট্রিটমেন্ট করি তখন কিন্তু কাশি ভালো হবে। অবশ্যই কাশির সাথে ইনফেক্টিভ ফিচার থাকলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আদারওয়াইজ নো। তারপরে যদি কোনো কারণে কাশির মন্টিলুকাস পাওয়ার মতো কাশি হয় সেই ক্ষেত্রে দিবে, আদারওয়াইজ নো। ইনহেলারের ক্ষেত্রে সেম, যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন থাকে, অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ হয়, তাইলে ইনহেলার দিবে, আদারওয়াইজ নো। আমার মনে হয় যে এইগুলি আমরা কাফ যদি কেস বাই কেস আমরা কজ আইডেন্টিফাই করি, কজ আইডেন্টিফাই করে চিকিৎসা দেয়, তাহলে সেই ক্ষেত্রে পেশেন্ট খুব দ্রুত বেনিফিট। আপনার কাছে সবশেষে কাশি রোগীদের জন্য সামগ্রিক একটি পরামর্শ চাইব। কাশি হতে পারে সবাইরে, কেউ না কোনো সময় কাশি হয়, কারোর সিজনাল হয়, তারপরে কারোর দেখা যাচ্ছে যে ডিজিজের কারণে হয়। একটা হলো যে কাশিকে অবহেলা করবেন না, শুরুতে চিকিৎসকের শরণাপন্ন হন। থার্ড হইল যে অ্যাপ্রোপ্রিয়েট কজ আইডেন্টিফাই করার জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং কজ আইডেন্টিফাই করে যেই ট্রিটমেন্ট, যেই কজ হয় সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিলে আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন। আর কাশি অ্যাসোসিয়েটেড যদি আদার সিমটমগুলি থাকে, বিশেষ করে রক্ত যাওয়া, কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাওয়া, ক্ষুধা মন্দা, ওজন কমে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া, সেগুলি হইলে আপনারা কোনো বিলম্ব না করে অবশ্যই বক্ষব্যাধি চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, ইনসেপ্টা স্বাস্থ্য সমাচার অনুষ্ঠান আজ এ পর্যন্তই। এতক্ষণ আমরা কাশি সম্পর্কে আলোচনা শুনলাম। আশা করছি কাশির বিপদচিহ্নগুলো আমরা জেনেছি এবং সে অনুযায়ী আমরা কাশির যে বিপদচিহ্নগুলো দেখেই চিকিৎসকের পরামর্শ নিব এবং অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কাজ করব। এবং নিজে নিজে কেউই আমরা ওষুধ দোকান থেকে নিজে নিজে ওষুধ কিনতে যাব না বা নিজের চিকিৎসা করতে যাব না। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।